দর্শক, গতকালকে ছিল একটি বাংলাদেশের জন্য মোটামুটি বলা যায় যে একটা ঐতিহাসিক দিন। 5ই মে 2013 সালের এই দিন মতিঝিলের শাপলা চত্বরে যে কাণ্ড কারখানা হয়েছিল সেগুলো আমরা দেখেছি। পক্ষে বিপক্ষে নানা ধরনের কথা রয়েছে। তখন আওয়ামী লীগের পক্ষ থেকে কিংবা আওয়ামী লীগের পক্ষের লোকজনের পক্ষ থেকে আমরা যে ভাষ্যটা শুনেছিলাম, সেই ভাষ্য সরকারের পক্ষ থেকেও যে ভাষ্য শুনেছিলাম যে সেখানে সমাবেশের নামে হেফাজত ইসলাম সন্ত্রাসী কর্মকাণ্ড, জঙ্গি কর্মকাণ্ড করেছে, তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ করতে দেখা গেছে। সেখানে রাতে বিভিন্ন বাহিনীর অভিযানের মাধ্যমে প্রচুর মানুষ, হাজার হাজার মানুষকে মেরে ফেলা হয়েছে এবং সেই মেরে ফেলার পরে মরদেহগুলোকে গুম করে ফেলা হয়েছে, এরকম নানা অভিযোগ আমরা শুনেছিলাম পক্ষান্তরে প্রতিপক্ষের অর্থাৎ হেফাজতের পক্ষের লোকজনের কাছ থেকে। গণমাধ্যমেও নানা ধরনের রিপোর্ট হতে দেখেছি। বিবিসি বাংলা সেটা নিয়ে রিপোর্ট করেছে, প্রথম আলো সহ বিভিন্ন গণমাধ্যম তখন এক ধরনের রিপোর্ট করেছে, 71 টেলিভিশনের ইনভেস্টিগেটিভ রিপোর্ট দেখেছি। সেই রিপোর্ট যিনি করেছিলেন ফারজানা রূপা, তাকে এখন কারাগারে অবস্থান করতে দেখা যাচ্ছে। প্রফেসর ইউনূসের আমল থেকেই তিনি এবং তার স্বামী শাকিল আহমেদ তারা কারাগারে আছেন ফ্যাসিস্টের দোসর হিসেবে, এবং তাদের বিরুদ্ধে সম্ভবত মানবতা বিরোধী অপরাধের মামলা দেয়া কিংবা সেখানে জড়িয়ে দেওয়ার ঘটনাও ঘটছে। এরকম ঘটনা আমরা দেখছি। কি ঘটেছিল সেদিন, সেই ব্যাপারগুলোর আজকে যখন পরিবর্তিত প্রেক্ষাপট, আওয়ামী লীগ যখন নেই, তখন ভিন্ন রকমের কথা, ভিন্ন রকমের ন্যারেটিভ আমরা দেখছি। এবং এটা নিয়ে মানবতা বিরোধী আদালতে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হতে চলেছে। সেখানে শেখ হাসিনাকে প্রধান আসামি করা হবে, আর কাদের কাদের আসামি করা হবে সেই চিত্রও আমরা শুনছি। চিফ প্রসিকিউটরের মুখে সেই বক্তব্যগুলো শুনছি। 5 মে এই দিবসের ঐতিহাসিক গুরুত্ব বিবেচনা করে এটা পাঠ্যক্রমে, পাঠ্যপুস্তকে সেই ইতিহাস লেখার দাবি উঠছে। সেখানে বলা হচ্ছে যে 5 মে শহীদদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করা হবে। নানা ধরনের বক্তব্য এনসিপি, জামাত, হেফাজত তাদের পক্ষ থেকে আমরা শুনতে পাচ্ছি। বিএনপি অতটা কড়া ভাষায় না বললেও বিএনপিও মোটামুটি একই সুরে কথা বলছে। অর্থাৎ আওয়ামী লীগের আমলে 5ই মে সম্পর্কে যে ধরনের বিশ্লেষণ কিংবা ন্যারেটিভ আমরা শুনেছিলাম, এখন পুরোটাই পাল্টে গেছে। একেবারে রিভার্স টোনে সব কিছু আমরা দেখতে পাচ্ছি এবং এটার বিচার হতে চলেছে। শেখ হাসিনা প্রধান আসামি হতে চলেছেন এবং চিফ প্রসিকিউটর অলরেডি জানিয়েছেন যে এখানে কতজনের মৃত্যুর প্রমাণ তারা পেয়ে গেছেন। চলুন একটু জেনে দেখি শেখ হাসিনাকে যে মামলার প্রধান আসামি করা হচ্ছে সেই মামলাটা কিভাবে সাজানো হচ্ছে, সেই মামলার বাস্তবতা কতটুকু, এখন যে তথ্য প্রমাণগুলো পাওয়া গেছে বলে দাবি করা হচ্ছে সেগুলো কেন শেখ হাসিনার দীর্ঘ শাসন আমলে 24 পর্যন্ত, 13 থেকে 24 পর্যন্ত 11 বছরে কেন সেগুলো পাওয়া যায়নি, তখন কেন আমরা ভিন্ন ব্যাখ্যা শুনেছিলাম, এখন অন্য রকমের ব্যাখ্যা কেন শুনছি, সেগুলো একটু বুঝে ওঠার চেষ্টা করি। এবং এটাও বুঝে ওঠার চেষ্টা করি যে বাংলাদেশের রাজনীতিতে এরকম সরকারের পালাবদলের সঙ্গে সঙ্গে ঘটনার ঐতিহাসিক যে পালাবদল, সেটাও এটা একটা নিয়মিত চিত্রে পরিণত হতো। দর্শক, বলছিলাম গতকালকে ছিল 5ই মে 2013 সালের 5 মে শাপলা চত্বর মতিঝিলে, সেখানে একটা বড় সমাবেশ করেছিল হেফাজত ইসলাম, সেখানে বিএনপি পর্যন্ত যোগ দিয়েছিল। সেই সমাবেশে আমরা তখনকার আওয়ামী লীগের মিত্র শক্তি এরশাদ বেঁচে ছিলেন, এরশাদের জাতীয় পার্টি এরশাদ, তারা ঢাকা শহরের বিভিন্ন পয়েন্টে হেফাজতের কর্মীদের মধ্যে পানি, খাবার এগুলো বিতরণ করেছিলেন। বিএনপির বিভিন্ন নেতাও তাদেরকে খাবার, পানি এগুলো ডিস্ট্রিবিউট করেছিল, এরকম দেখেছি। বিএনপির নেতাদের সেই সমাবেশ মঞ্চে উপস্থিত থাকতে দেখেছি আমরা, এবং তৎকালীন সরকারের পক্ষ থেকে শুনেছিলাম যে এটা মূলত ওই শাহবাগের যে গণজাগরণ মঞ্চ হয়েছিল তাদেরকে নাস্তিক আখ্যা দিয়ে তাদেরকে ফাঁসিতে ঝুলাতে হবে সেই দাবিতে আয়োজন করলেও এটা মূলত সরকার পতনের একটা পরিকল্পনা ছিল। সেই কারণে সরকার তড়িঘড়ি করে রাতে যৌথ বাহিনীর অভিযানে সেই শাপলা চত্বর আমরা দেখেছি যে 15 থেকে 20 মিনিটের মধ্যে পুরো ফাঁকা করতে পেরেছিল। সেটা নিয়ে আলোচনা হয়েছে যে কিভাবে 15 থেকে 20 মিনিটের মধ্যে ফাঁকা হয়ে যায়। এত বড় একটা চত্বর, অন্তত 10 লাখ লোকের সমাগম হয়েছে বলে দাবি করা হচ্ছিল সেখানে,
এত অল্প সময়ের মধ্যে কিভাবে হলো? সেখানে আমরা দেখেছি যে চারটি রাস্তা, সেই চারটি রাস্তা তিন দিক থেকে যৌথ বাহিনী তাদের ওপরে অ্যাটাক করেছিল এবং একটা রাস্তা যাত্রাবাড়ির দিকের রাস্তাটা ফাঁকা রাখা হয়েছিল যেন ওই দিক দিয়ে তারা পালিয়ে যেতে পারে। তখনকার পুলিশের ভাষ্য ছিল এরকম যে এখানে কোনো মানে মানে কি বলবো যে মৃত্যুর ঘটনা যেন না ঘটে, এরকম একটা আতঙ্কের পরিবেশ তৈরি করা হবে যেন তারা যাত্রাবাড়ি অভিমুখে ওই দিক দিয়ে পালিয়ে যেতে পারে। তখনকার বিভিন্ন রিপোর্টও আমরা দেখেছি। তখন ৭১ টিভিতে ফারজানার উপর ইনভেস্টিগেটিভ রিপোর্ট দেখেছি। তিনি দাবি করেছেন ৭১ টিভির প্রতিবেদনে যে এখানে কোনো ধরনের কোনো হত্যাকাণ্ডের ঘটনা ঘটেনি, গুলির ঘটনা ঘটেছে কিন্তু মানে মানুষের শরীর লক্ষ্য করে গুলির ঘটনা ঘটেনি। হেফাজতের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে মেরে ট্রাকে করে মানে হাজার হাজার মরদেহ সেখান থেকে সরিয়ে ফেলা হয়েছে, গুম করে ফেলা হয়েছে। কিন্তু পরবর্তীতে শেখ হাসিনা সরকারের আমলে বারবার হেফাজতের কাছ থেকে অনেকেই আহ্বান জানিয়েছেন যে যারা মারা গেছে, হাজার হাজার মারা গেছে, যে দাবি করা হচ্ছে সেই মারা যাওয়ার লোকগুলোর তালিকা আপনারা দিন, কিন্তু সেই তালিকাও হেফাজতের পক্ষ থেকে আমরা দিতে দেখিনি। এখন দৃশ্যপট পাল্টেছে। তখন হেফাজতের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে যে তারা ওই বাইতুল মোকাররমের এলাকায় যে মার্কেট, সেই মার্কেটে কোরআন শরীফ বিক্রি হয় অনেক দোকানে, সেই সব মার্কেটে দোকানে আগুন ধরিয়ে দিয়েছে, বহু কোরআন শরীফে আগুন ধরিয়ে দিয়েছে, বাইতুল মোকাররম জাতীয় মসজিদে আগুন ধরিয়ে দিয়েছে, জাতীয় মসজিদ থেকে পুলিশের উপরে আক্রমণ করেছে, একজন নারী সাংবাদিকের উপরে তারা দলবদ্ধভাবে আক্রমণ করেছে, এরকম বহু অভিযোগ করতে তখন আমরা শুনেছিলাম। সেগুলো এখন দাবি করা হচ্ছে সেগুলো সবই মিথ্যা অভিযোগ ছিল হেফাজতকে বিপদে ফেলার জন্য, এবং এই যে ম্যাসাকারটা আওয়ামী লীগ সরকার করেছে সেটাকে বৈধতা দেওয়ার জন্য এই দাবিগুলো করা হচ্ছে। আমরা সেই সময় কি ঘটেছিল সেটার মানে বয়ানে বিবিসি বাংলার তৎকালীন যিনি প্রধান ছিলেন সাবির মোস্তফা, তিনি একাধিকবার সাক্ষাৎকারে দাবি করেছেন যে বিবিসি বাংলা অন স্পট সকাল থেকে শুরু করে একেবারে ভোর পর্যন্ত অনেকেই বিবিসি বাংলার অনেকেই স্পটে হাজির ছিলেন এবং যে মুহূর্তে এই অভিযানটা চালানো হয় পুরো মুহূর্তে হাজির ছিলেন। এবং সাবির মোস্তফা এই দাবি করছেন যে সেখানে অন্তত ঢাকায় মতিঝিলের ওই স্পটে একটি মৃত্যুর ঘটনাও ঘটেনি। সাবির মোস্তফা এরকম দাবি যখন সাম্প্রতিক সময়ে করেছেন, তখন গতকালকে 5ই মে এই দিবস উপলক্ষে নানা ধরনের মানে নতুন নতুন বক্তব্য আমরা শুনছি, এবং সেই বক্তব্যে এখন মনে হচ্ছে যে আওয়ামী লীগ সত্যি সত্যি সেখানে একটা হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং সরকারের পক্ষ থেকেও এটা নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। হেফাজতের নেতাদের অভিযোগের প্রেক্ষিতে এই মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং সরকারের পক্ষ থেকে সরকারের চিফ প্রসিকিউটর তিনি জানিয়েছেন যে অন্তত 58 জনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে তারা ঢাকা, চট্টগ্রাম এবং নারায়ণগঞ্জে। ঢাকাতে মতিঝিলেই 32 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে এরকম দাবি করা হচ্ছে এবং সেই দাবির প্রেক্ষাপটেই এই মামলায় শেখ হাসিনাকে প্রধান আসামি হিসেবে রেখে মামলা দায়ের করা হচ্ছে। এখন তাহলে ব্যাপারটা কি হলো? ব্যাপারটা যেটা হলো সেটা হচ্ছে যে 2013 সালে যে ঘটনাটা ঘটেছিল সেই ঘটনায় তখন আমরা যে বর্ণনাগুলো শুনেছিলাম সেই বর্ণনা এখন প্রেক্ষাপট পরিবর্তনের পরে পুরোপুরি রিভার্স হয়ে গেল। এখন শোনা যাচ্ছে যে তখন বারবার হেফাজতকে বলার পরেও তারা মানে কারা মারা গেছে এরকম লিস্ট দিতে পারেনি, প্রমাণ দিতে পারেনি, সেই কথাগুলো অনেকে বলেছেন। কিন্তু এখন দেখা যাচ্ছে যে সরকারের পক্ষ থেকেই বলা হচ্ছে যে তদন্তে 58 জনের মৃত্যুর ব্যাপার তারা নিশ্চিত হয়েছে। তাদেরকে কোথায় দাফন করা হয়েছে সেই ব্যাপারগুলো তথ্য এখনো পরিষ্কার করা হয়নি। আমরা সেই সময় ৭১ টিভির ফারজানা রূপার মানে রিপোর্টে, যে ফারজানা রূপাকে এখন কারাগারে রাখা হয়েছে, তার রিপোর্টে বলতে শুনেছিলাম যে আল জাজিরা একজন বোবার সাক্ষাৎকার নিয়েছিল, মানে জুরাইন কবরস্থানের একজন মানে বোবা যে ওই কবরস্থানে থাকে তার সাক্ষাৎকার নিয়েছিল এবং তার সাক্ষাৎকার নিয়ে বলার চেষ্টা করেছিল যে এখানে অনেকগুলো রাতের আধারে অনেকগুলো মরদেহ এসেছে এবং তাদেরকে দাফন করা হয়েছে। ফারজানা রূপা বলার চেষ্টা করেছিলেন, দাবি করার চেষ্টা করেছিলেন সেই মানে নিউজে ওই বোবার আত্মীয় এবং পরিবারের সঙ্গে কথা বলে যে এই বোবা আসলে তাকে যা বলা হয় সেটাতেই হ্যাঁ বলে। সুতরাং তার কাছ থেকে সঠিক তথ্য পাওয়ার কোনো উপায় নেই এবং
এবং জুরাইন কবরস্থানের অন্যদের সঙ্গে কথা বলে ফারজানা রূপা এই রিপোর্টে দাবি করেছিলেন যে সেখানে ওই রাতে যাদেরকে কবর দেওয়া হয়েছিল তারা অধিকাংশই নারী, এবং তারা নাকি রানা প্লাজা যে ধ্বংস হয়েছিল, ভেঙে পড়েছিল, সেই রানা প্লাজার পোশাক শ্রমিক, এরকম দাবিও আমরা করতে শুনেছি। তার মানে আওয়ামী লীগের আমলে যত ধরনের দাবি কিংবা গণমাধ্যমে যত ধরনের খবর প্রচার করা হয়েছিল, এখন সেই গণমাধ্যমগুলোই রিভার্স টোনে কথা বলছে। এখন বলছে যে সেখানে একটা ম্যাসাকার হয়েছিল, ম্যাসাকারটা সরকার করেছিল, শেখ হাসিনার নির্দেশে সেটা হয়েছিল, এবং এখন সেটা মামলায় পরিণত হচ্ছে। শুধুমাত্র সরকার না, ঘাতক দালাল নির্মূল কমিটির শাহরিয়ার কবির কিংবা মুনতাসির মামুন, তাদেরকেও এই মামলায় আসামি করা হচ্ছে বলে চিফ প্রসিকিউটর জানিয়েছেন। ডেইলি টাইমসের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। তারা খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজ করেছে। তারা বলছে শাপলা চত্বর হত্যা মামলায় প্রধান আসামি শেখ হাসিনা। বলা হচ্ছে যে 58 জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে যারা নিহত হয়েছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম এই ব্যাপারে কথা বলেছেন। তিনি বলেছেন, নিহতদের মধ্যে 32 জন ঢাকায়, নারায়ণগঞ্জে 20 জন, আর চট্টগ্রামে 5 জন, কুমিল্লায় 1 জন। নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এই কথা বলেছেন। চিফ প্রসিকিউটর বলেছেন, শাপলা চত্বরে নিহতদের মধ্যে কয়েকজনের পোস্টমর্টম রিপোর্ট হয়েছে, অনেকের পোস্টমর্টম রিপোর্ট হয়নি, কিন্তু তদন্তের সময় তাদের কবর পরিদর্শন এবং পরিবারের সদস্যদের সঙ্গে তদন্ত সংস্থার লোকজন কথা বলেছেন। আমরা সেই সময় থেকে জানি যে কোনো মৃত্যুর ঘটনাই স্বীকার করা হয়নি, পোস্টমর্টম রিপোর্টের তো প্রশ্নই আসে না সেই সময়। তারপরে 12 বছর অতিক্রম হয়েছে। 12 বছর পরে সেই সকল কবর চিহ্নিত করে সেই কবর থেকে মরদেহ তুলে পোস্টমর্টম করা হলো কিনা, সেখানে কিভাবে কোন পদ্ধতিতে এই তথ্যগুলো বেরিয়ে আসলো, তার ডিটেল চিফ প্রসিকিউটর গণমাধ্যমকে জানাননি। আসামিদের নাম তদন্তের স্বার্থে এখনই প্রকাশ করা সম্ভব হচ্ছে না, এমনটা তিনি বলেছেন। তবে আসামির সংখ্যা 30-এর নিচে হবে না, 30-এর বেশি হবে, এমনটা তিনি বলেছেন। তিনি এটাও বলেছেন যে এরই মাঝে কয়েকজন আসামি গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। সাবেক সরকার প্রধান থেকে শুরু করে তৎকালীন পুলিশ প্রধান, পুলিশ কমিশনার সহ আওয়ামী লীগের অনেকেই ওই ঘটনায় জড়িত। তদন্তের কাজ প্রায় 90% সমাপ্ত হয়েছে, এমনটা দাবি করেছেন তিনি। তিনি বলছেন, আগামী 7 জুনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে পারব। আগামী মাসের 7 তারিখের মধ্যে তিনি তদন্ত প্রতিবেদন দাখিল করবেন, এমনটা বলেছেন। শাপলা চত্বরে এই ঘটনায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের বিষয়ে জানতে চাইলে তিনি বলেছেন, তিনি ঘটনায় জড়িত ছিলেন, উপস্থিত ছিলেন। জিয়াউল হাসানও উপস্থিত ছিলেন, উপস্থিত থেকে এই ঘটনা ঘটিয়েছেন, এমনটা দাবি করছেন। এই ঘটনায় তার সম্পৃক্ততা রয়েছে, যিনি কিনা অলরেডি জেলে রয়েছেন। এই মামলায় 6 আসামি গ্রেপ্তার রয়েছেন যারা, তারা হলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল হাসান, পুলিশের সাবেক আইজিপি AK শহীদুল হক, পুলিশের সাবেক ডিআইজি মোল্লা নজরুল ইসলাম, 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলী সভাপতি শাহরিয়ার কবির এবং সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডল। 2013 সালের 5 মে শাপলা চত্বরের এই ঘটনা নিয়ে চিফ প্রসিকিউটর বরাবর আবেদন জানিয়েছিলেন হেফাজত ইসলামের নেতা আজিজুল হক। হেফাজত নেতা জুনায়েদ আল হাবিব ও মাওলানা মামুনুল হকের পক্ষে তিনি এই অভিযোগ দায়ের করেছিলেন, যার প্রেক্ষিতেই এখন এই মামলা করা হচ্ছে। মামলার আসামিদের মধ্যে আরও যাদেরকে রাখা হচ্ছে তারা হচ্ছেন, যেটা পত্রিকা অনুসন্ধানে বের করেছে, চিফ প্রসিকিউটর তাদের নাম বলেননি। অন্য যারা শেখ হাসিনা ছাড়া অন্যরা যারা আসামি হচ্ছেন তাদের মধ্যে ওবায়দুল কাদের, সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন জেলে রয়েছেন, ঢাকা দক্ষিণের সাবেক মেয়র ফজলে নূর তাপস, সাবেক মন্ত্রী হাসান মাহমুদ, সর্বশেষ পররাষ্ট্রমন্ত্রী করা হয়েছিল তাকে, সাবেক সংসদ সদস্য হাজী সেলিম, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, নারায়ণগঞ্জের সাবেক এমপি শামীম ওসমান, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী, যিনি নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, সাবেক আইজিপি বেনজির আহমেদ, ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ, ডিএমপির সাবেক উপকমিশনার বিপ্লব কুমার সরকার, অধ্যাপক মুনতাসির মামুন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর তুরিন আফরোজ, গণজাগরণ মঞ্চের
প্রধান ইমরান এইচ সরকার, ৭১ টিভির সাবেক সিইও মোজাম্মেল বাবু, ৭১ টিভির মোজাম্মেল বাবুকেও এখানে ঢোকানো হচ্ছে। সময় টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আহমেদ জুবায়ের তিনি সাংবাদিক, বাংলাদেশের প্রখ্যাত একজন, তাকেও এখানে ঢোকানো হচ্ছে। এবি নিউজ 24.com এর সম্পাদক সুভাষ সিংহ রায়, তিনি একেবারে নিখাদ আওয়ামী লীগ করেন, তার ব্যাপারে মন্তব্য করা মানে কি বলবো যে না করলেও চলে। কিন্তু আহমেদ জুবায়েরকে যখন এর ভেতরে ঢোকানো হয় তখন প্রশ্ন হয়তো আসবে। সাবেক প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাইমুল ইসলাম খান তখন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ছিলেন না, সরকারের কেউই ছিলেন না, তখন আমাদের সময়ের কিংবা আমাদের নতুন সময় এরকম কোনো একটা পত্রিকার তিনি সম্পাদক ছিলেন। সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ এবং এনএসআইয়ের মোহাম্মদ মঞ্জুর আহমেদ, এদেরকে আসামি করা হচ্ছে বলে ডেইলি টাইমস তারা নিশ্চিত করছে। তার মানে ৭ই জুনে প্রতিবেদন দাখিল করা হবে, তারপরেই এই মামলার কার্যক্রম শুরু হবে। গতকালকে আমরা দেখেছি যে এই দিবস উদযাপন উপলক্ষে নানা ধরনের আয়োজন করা হয়েছিল হেফাজতের পক্ষ থেকে, জামাতের পক্ষ থেকে, এনসিপির পক্ষ থেকে। তাদের বিভিন্ন নেতা বিভিন্ন ধরনের বক্তব্য দিয়েছেন। আমরা পাঠ্য পুস্তকে এই ইতিহাস দিতে হবে, শহীদদের বীরের মর্যাদা দিতে হবে, জাতীয় স্বীকৃতি দিতে হবে, এদের অনেক কিছু এদের জন্য যা যা করা দরকার সব কিছুই করতে হবে এবং বিচার করতে হবে। আমরা দেখলাম যে এটা নতুন না, এটা এই ঘটনা যে প্রথম ঘটলো তা নয়। আমরা বাংলাদেশের রাজনীতির ইতিহাস ঘাঁটলে এই সত্যটাই বারবার দেখতে পাই যে সরকার পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে ইতিহাস এবং ন্যারেটিভ, ঘটনার ন্যারেটিভ সব কিছু পাল্টে যায়। এতদিন শাপলা চত্বর সম্পর্কে আওয়ামী লীগের এক ধরনের বক্তব্য শুনেছি, বিশ্লেষকদের এক ধরনের বক্তব্য শুনেছি, মধ্যপন্থী বুদ্ধিজীবীদের এক ধরনের বক্তব্য শুনেছি, সাংবাদিকদের এক ধরনের বক্তব্য শুনেছি। সেই বক্তব্যগুলো এখন সম্পূর্ণই পরিবর্তন হয়ে যাচ্ছে, পুরো রিভার্স বক্তব্য দেখছি। সাবির মুস্তফা, যার কথা বলছিলাম, বিবিসির প্রধান, তিনি যে দাবি করেছিলেন যে বিবিসি নিশ্চিত হতে পেরেছে সেদিন সেখানে কোনো ধরনের মৃত্যুর ঘটনা ঘটেনি, আহত হওয়ার ঘটনা ঘটেছে। তবে কোনো আহত হওয়াই পুলিশ কিংবা ওই যৌথ বাহিনীর গুলিতে হওয়ার ঘটনা ঘটেনি, এই দাবিটা তিনি করেছেন। এখন দেখার বিষয় যে তিনি এই দাবি করার জন্য এই মামলার আসামি তিনিও হয়ে যান কিনা এবং আওয়ামী লীগের দোসর হিসেবে তার নামও চলে আসে কিনা। আমরা ঘটনা কি ঘটেছে, কোন ন্যারেটিভটা সত্য, এগুলোর চাইতেও বড় ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে আমরা প্রকৃত সত্যটা জানতে চাই। সেটা কি এখনই জানতে পারবো, নাকি এটা জানার জন্য আমাদেরকে আরও বহু বছর অপেক্ষা করতে হবে? দর্শক, আপনার কাছে কি মনে হয়?